আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞান ক্লাসে। আমরা তোমাদেরকে একাদশ অধ্যায় জীব প্রযুক্তি এর টিস্যু কালচার অংশটি পড়াচ্ছিলাম। এর আগের ক্লাসে আমরা টিস্যু কালচার পদ্ধতিতে যে মিডিয়াম পদ্ধতিতে চারা উৎপাদনের জন্য যে মিডিয়াম তৈরি করব, সেই মিডিয়াম তৈরি করার পর তাকে কিভাবে জীবাণুমুক্ত করব বা নির্বীজকরণ করব তা পড়িয়েছিলাম। আজকে আমরা এর যে পরবর্তী ধাপ এবং তার পরগুলো শেষ করব ইনশাল্লাহ। তো টিস্যু কালচার প্রযুক্তির 4 নাম্বার যে ধাপটি, সেটি ছিল মিডিয়ামে এক্সপ্লান্ট স্থাপন। আমরা জানি এক্ষেত্রে আমরা উদ্ভিদ নির্বাচন করার পর তার শীর্ষস্থ যে ভাজক টিস্যু অংশটি রয়েছে, সেই শীর্ষস্থ ভাজক টিস্যু অংশটিকেই এক্সপ্লান্টের নির্বাচিত অংশ হিসেবে আমরা নির্বাচিত করেছিলাম। এখন যেহেতু মিডিয়ামটি সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত রয়েছে, সুতরাং আমরা এখন সেই জীবাণুমুক্ত মিডিয়ামের মধ্যে এই জীবাণুমুক্ত এক্সপ্লান্ট, কারণ হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু যে অংশটি রয়েছে আমরা জানি সেটি সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত, সেই জীবাণুমুক্ত অংশটিকে স্থাপন করব। তাহলে প্রশ্ন আসছে কিভাবে, খেয়াল করো। আমরা যে শীর্ষস্থ ভাজক টিস্যু অংশটি রয়েছে, সেই শীর্ষস্থ ভাজক টিস্যুতে কেটে নেওয়ার জন্য কয়েকটি সতর্কতা অবলম্বন করব। প্রথমত হলো, যখন সেই শীর্ষস্থ ভাজক টিস্যু অঞ্চলটি কাটবো, প্রথমত আমি যে কাজটি করবে তার হাতটি খুব ভালোভাবে ধুয়ে স্পিরিট দিয়ে মুছে নিতে হবে, অর্থাৎ সম্পূর্ণভাবে হাতটাও জীবাণুমুক্ত হতে হবে। কারণ আমি কাটছি শীর্ষস্থ ভাজক টিস্যু অঞ্চল যেটি জীবাণুমুক্ত, সুতরাং আমার হাত যদি জীবাণুমুক্ত না থাকে তাহলে টিস্যু কালচার করার যে উদ্দেশ্য ছিল এবং আমরা যে জীবাণুমুক্ত মিডিয়াম তৈরি করেছিলাম, পুরো যে কষ্টটুকু পুরোটাই ভেস্তে যাবে। তাই আমাকে প্রথমে হাতটিকে খুব ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে স্পিরিট দিয়ে মুছে নিতে হবে, যেন আমার হাতটি পুরোপুরি জীবাণুমুক্ত অবস্থায় থাকে। এটা 1 নাম্বার বিষয়। 2 নাম্বার, আমি যে কাঁচি বা যে ব্লেড দিয়ে কেটে নিয়ে আসবো শীর্ষস্থ ভাজক টিস্যুকে, তাকেও ভালো করে স্পিরিট ধুয়ে নিতে হবে এবং প্রয়োজনে তাকে আগুনের উপর তাপ দিয়ে সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত করে নিতে হবে। এরপর কি করব, এরপরে আমরা সেই জীবাণুমুক্ত ব্লেড বা ছুরি দিয়ে শীর্ষস্থ ভাজক টিস্যুটিকে কেটে, খেয়াল করো, আমরা পেট্রি ডিশ অথবা কাঁচ পাত্রের মধ্যে ঢেকে রাখবো, যাতে করে কোনো জীবাণু বাইরে থেকে প্রবেশ করতে না পারে। তবে মনে রাখবে যে পেট্রি ডিশের মধ্যে তাকে রাখবো, সেটাও তার আগে ভালো করে মুছে জীবাণুমুক্ত করে নিতে হবে। অর্থাৎ পুরো ব্যাপারটাই ঘটবে হাত কাচে রাখার যে পাত্রটি, এক্সপ্লান্ট রাখার যে পাত্রটি, পুরো ব্যাপারগুলো ঘটতে হবে সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত অবস্থায়। তো আমি কি করলাম, হাতটিকে জীবাণুমুক্ত করে, ছুরি বা কাঁচিকে জীবাণুমুক্ত করে, সে এক্সপ্লান্টের শীর্ষস্থ ভাজক টিস্যু অংশটিকে কেটে জীবাণুমুক্ত পেট্রি ডিশে করে ল্যাবে নিয়ে আসলাম। এখন কি করব, এখন ল্যাবে নিয়ে এসে সেই শীর্ষস্থ ভাজক টিস্যুটিকে মিডিয়ামের মধ্যে স্থাপন করব। এখন প্রশ্ন আসছে, যখনই আমি কটন প্লাগটি খুলবো, যেটা আমি অটোক্লেভের মাধ্যমে জীবাণুমুক্ত করেছি, সেই অংশটি যখন আমি কটন প্লাগটি খুলবো, স্বাভাবিক পরিবেশ যেহেতু জীবাণু দ্বারা পরিপূর্ণ রয়েছে, আমার এই পরিবেশটাও কিন্তু জীবাণু
মুক্ত নয়, এখানে জীবাণু রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, ভাইরাস রয়েছে, অন্য জীবাণু থাকতে পারে। এখন যদি আমি এই পরিবেশে কটন প্লাগটা খুলি, সঙ্গে সঙ্গে কিন্তু আবার কনিকের ফ্লাক্স অথবা যে টেস্ট টিউবের অভ্যন্তরে মিডিয়ামটি রয়েছে জীবাণু মুক্ত করা, তার মধ্যে জীবাণু প্রবেশ করবে, ফলে পুরো কাজটি ভেস্তে যাবে। সুতরাং আমি যে শীর্ষস্থ ভাজক টিস্যু এনেছি জীবাণুমুক্ত পরিবেশে এবং জীবাণুমুক্ত অংশ, তাকে মিডিয়ামে স্থাপন করতে হবে জীবাণুমুক্ত অবস্থাতেই। তাহলে কিভাবে সম্ভব? বলছে এটি সম্ভব হয় একটি প্রক্রিয়া বা একটি মেশিনের মাধ্যমে, যার দুটি নাম আছে। এটা হলো লেমিনার ফ্লো বলা হয়, লেমিনার ফ্লো। এর আরেকটি নাম আছে সেমিনার এয়ার ফ্লো। লেমিনার ফ্লো বা সেমিনার এয়ার ফ্লো কিভাবে বলছে? আসলে এটি কিছুই না, আমরা একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। এটি সেম একটি কাঁচের ঘরের মতো, তবে এখানে একটি পর্দা থাকে। এই এয়ার ফ্লো মেশিনে, সেমিনার এয়ার ফ্লো বা লেমিনার ফ্লোতে, এখানে একটি পর্দা থাকে, যে পর্দাটি তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারবে। এবং এখানে আবার কোন কোন ক্ষেত্রে এমন থাকে, মাঝখানে পুরোটাই কাঁচ দ্বারা ঘেরা, মাঝখানে একটি ছিদ্র থাকে, যেটা হচ্ছে অনেকটা আমরা ব্যাংকে যখন কাউন্টারে টাকা জমা দিই, ওই টাকা জমা দেওয়ার জন্য যেটা ছিদ্র থাকে, হাত দিয়ে আমি মুখ দিয়ে কথা বলার জন্য, হাত প্রবেশ করানোর জন্য, এমন একটি ছিদ্র থাকে এর মধ্যে। এখন দেখো, দেখে স্বাভাবিক পাত্রের মতো মনে হলো, স্বাভাবিক নয়। এর উপরে রয়েছে অক্সিজেন এবং বাতাস আসে দিক দিয়ে। উপর থেকে যখন আমরা মেশিনটা অন করব, তখন উপর থেকে একটু ফোর্স, একটু জোরে অক্সিজেন যুক্ত বাতাস উপর থেকে, খেয়াল করো, যদি আমরা এভাবে ভাবি, একটা বড় বক্স, এর উপরে রয়েছে টিউবলাইট ওয়ালা, যেহেতু লাইট থাকে সবসময়, টিউবলাইট ওয়ালা, উপর থেকে এসির বাতাসের মতো বাতাস পড়ছে, তবে এই ক্ষেত্রে ফ্লোটা একটু বেশি হয়, এই এয়ার ফ্লোটা একটু বেশি হয়, উপর থেকে প্রেসার দেয়, যাতে করে নিচে যে বাতাসগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। খেয়াল করো, যেহেতু এই পর্দাটি তোলা যায় বা সরানো যায়, যখন আমরা উপরে, যখন আমরা সুইচটা অন করব, তখন উপর থেকে অক্সিজেন যুক্ত বাতাস একটু ফোর্সফুলি নিচের দিকে আসবে। ফলে খেয়াল করো, যদি এর আগে এখানে কোনো জীবাণু যুক্ত বা স্বাভাবিক বাতাস থেকে থাকে, উপর থেকে অক্সিজেন যুক্ত বাতাসের ফ্লোর কারণে ভিতরে বাতাসটি বেরিয়ে যাবে। ফলে যখন আমরা কিছুক্ষণ চালিয়ে রাখবো এই এয়ার ফ্লো বা লেমিনার ফ্লো মেশিনটা, দেন এর অভ্যন্তরে যে বাতাসগুলো থাকবে, যেহেতু আগের বাতাসগুলো বেরিয়ে গিয়েছে, এই মুহূর্তে যে বাতাসটি রয়েছে, সেই বাতাসটি হচ্ছে 100% জীবাণু মুক্ত এবং অক্সিজেন সমৃদ্ধ, একদম 100% জীবাণু মুক্ত। সুতরাং আমরা যখন এই মিডিয়ামে এক্সপান্স স্থাপন করব, তার আগে, কিছুক্ষণ আগে এই লেমিনার ফ্লো অথবা সেমিনার এয়ার ফ্লো মেশিনটা অন করে রাখবো। উপর থেকে বাতাস পড়ে বা বাতাস এসে ভেতরে বাতাসগুলো বের করে দিবে। এর কিছুক্ষণের মধ্যেই ভেতরের অঞ্চলটি পুরোপুরি অক্সিজেন সমৃদ্ধ হয়ে যাবে এবং সেটি থাকবে বিশুদ্ধ। তাহলে খেয়াল করো, এখন আমরা কি করব? এখন আমরা একেবারে ওই যে মিডিয়াম প্রস্তুত করেছিলাম, যেটা এখনো এই মুহূর্তে কটন প্লাগ এবং অ্যালুমিনিয়াম ফয়েল দ্বারা, মানে মুখ বন্ধ অবস্থা আছে, ওই টেস্ট টিউব বা বিকারটিকে আমরা ট্রেতে করে এনে আমরা লেমিনার ফ্লোর ভিতরে প্রবেশ করিয়ে দিব। খেয়াল করো, যেটি এখনো কটন প্লাগ এবং অ্যালুমিনিয়াম ফয়েল এখন মুড়ে আছে, অর্থাৎ আমরা সেই জীবাণু মুক্ত মিডিয়ামটিকে প্রবেশ করাবো এয়ার ফ্লো বা লেমিনার ফ্লো মেশিনের ভেতরে। আর আমরা যেহেতু এটা কাঁচের, চারদিক দিয়ে এবং এদিক থেকে বাইরে থেকে দেখা যায় ভেতরে স্বচ্ছ, সুতরাং আমরা ভেতরে হাত ঢুকে কাজ করব এবং চোখ দিয়ে দেখতে পারবো। এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না। এখন দেখো আমি কি করলাম, আমি সেই লেমিনার ফ্লো বা
সেমিনার এয়ার ফ্লো মেশিনের ভিতরে কি ঢুকালাম, এক্সপ্লান্টটিকেও ঢুকালাম। একই সময়ে দেখো আমি কিন্তু পেট্রি ডিশ খুলবো না যতক্ষণ না পর্যন্ত সেই পেট্রি ডিশটিকে বা সেই ওই শীর্ষস্থ ভাজক টিস্যুটিকে আমি সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত এবং অক্সিজেন সমৃদ্ধ যে ল্যামিনার ফ্লো মেশিন তার ভিতরে প্রবেশ না করে। তার মানে হচ্ছে এই মুহূর্তে আমি সেই পেট্রি ডিশের অভ্যন্তরে থাকা শীর্ষস্থ ভাজক টিস্যু এবং জীবাণুমুক্ত মিডিয়াম, যেটি এখনো অ্যালুমিনিয়াম ফয়েল কটন প্লাগ এবং অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকানো আছে, সেটি এখন ঢুকালাম আমরা এয়ার ফ্লো মেশিনের ভিতরে। এখন দেখো যেহেতু ওখানে সম্পূর্ণ পরিবেশটি জীবাণুমুক্ত, সুতরাং এখন আমরা যে কাজটা ভিতরে করব সেটাও হবে জীবাণুমুক্ত পরিবেশ। কি করবে এখন খেয়াল করো সহজ। এখন আমরা ওখানে ভিতরে থাকা অবস্থা, উপর থেকে কিন্তু বাতাস পড়ছে অক্সিজেন সমৃদ্ধ, সুতরাং যেহেতু উপর থেকে কন্টিনিউয়াস বাতাস পড়ছে, সুতরাং বাইরে থেকে কোনো বাতাস যেটি জীবাণুযুক্ত হতে পারে সেটি এই এয়ার ফ্লো মেশিনের ভেতরে প্রবেশ করার সুযোগ নেই। আর যেহেতু ভেতরে পরিবেশটা সম্পূর্ণ জীবাণুমুক্ত, সুতরাং যদি এখন আমি এর কটন প্লাগ খুলি, পেট্রিসটা খুলি, তাহলে এখানে কোনো জীবাণু সংক্রমণ ঘটবে না। তার মানে হচ্ছে এখন এই মুহূর্তে এয়ার ফ্লো মেশিনটা অন থাকা অবস্থায় সেই জীবাণুমুক্ত পরিবেশে আমাদের হাতটা যেহেতু জীবাণুমুক্ত, আমরা স্পিড দিয়ে মুছে নিয়েছি, সুতরাং সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা পেট্রি ডিশটা খুললাম, তারপরে কটন প্লাগটা অ্যালুমিনিয়াম ফয়েলটা মোড়া থেকে খুললাম, কটন প্লাগটা খুললাম, মানে ছিপিটা খুললাম। তাহলে খুললে কি হলো, এখন এই অবস্থাতেই সেই ভেতরে থাকা অবস্থা, খবরদার এক্ষেত্রে আমরা হাত বাইর করতে পারবো না, হাত ভেতরে থাকবে। ওই অবস্থাতে জীবাণুমুক্ত হাত, জীবাণুমুক্ত পরিবেশ, জীবাণুমুক্ত শীর্ষস্থ ভাজক টিস্যু, জীবাণুমুক্ত মিডিয়াম, সেই শীর্ষস্থ ভাজক টিস্যুকে এখন আমি জীবাণুমুক্ত চিমটা বা হাত দিয়েই আমরা পেট্রি ডিশ থেকে নিয়ে দিয়ে দিব মিডিয়ামে। এবং একইভাবে মিডিয়ামটি এখন ওই এয়ার ফ্লো মেশিনের ভেতরে থাকা অবস্থাতেই আমরা আবার সেই মিডিয়ামের উপরে যে ছিপি যেটি রয়েছে কর্নিকেল ফ্লাস্ক বা টেস্ট টিউবে, তাকে আমরা আবার আগের মতো কটন প্লাগ এবং অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিব এবং তারপর বের করে নিয়ে আসবো। তার মানে হচ্ছে খেয়াল করো, মিডিয়ামটি ছিল জীবাণুমুক্ত, শীর্ষস্থ ভাজক টিস্যুটাও ছিল জীবাণুমুক্ত, আর আমরা পুরো কাজটিও করেছি সেমিনার এয়ার ফ্লো বা লেমিনার ফ্লো মেশিনের অভ্যন্তরে, অর্থাৎ মিডিয়ামে এক্সপ্লান্ট স্থাপনের ব্যাপারটি ফলে সেটিও ঘটেছে সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত পরিবেশে। অর্থাৎ বিষয়টি এভাবে হচ্ছে, আমরা যদি এভাবে বলি, সংগৃহীত শীর্ষস্থ ভাজক টিস্যু বা এক্সপ্লান্টকে সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত পরিবেশে লেমিনার ফ্লো বা সেমিনার এয়ার ফ্লো মেশিনের অভ্যন্তরে মিডিয়াম এর অভ্যন্তরে বা মিডিয়ামে স্থাপন করা হয়, অতঃপর তা আবার বা তা পুনরায় পূর্বের ন্যায় কটন প্লাগ এবং অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দেওয়া হয়। আর যখনই আমরা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিলাম, দেন সে আবারও সেই জীবাণুমুক্ত পরিবেশেই রয়ে গেল। আর যখনই আমরা এই অবস্থায় থাকবে, মনে রাখবে এখন আমরা এই উপাদানটিকে রেখে দিব ল্যাবে। যদি ল্যাবে রাখি সেক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। যখন আমরা এই মিডিয়াম এক্সপ্লান্ট যেটি এখন এক্সপ্লান্ট যেটি বা শীর্ষস্থ ভাজক টিস্যু অঞ্চল যেটিকে আমরা এখন মিডিয়ামে স্থাপন করেছি, এখন যেহেতু মিডিয়ামের অভ্যন্তরে রয়েছে সেই শীর্ষস্থ ভাজক টিস্যুটি, এখন আমরা ল্যাবে রেখে দিব। আর ল্যাবে রেখে দিলে কিছু কন্ডিশন আমাকে কন্ট্রোল করতে হবে। এক নাম্বার হচ্ছে, আমাকে যখন ল্যাবে রাখবো, দেখো যে ল্যাবে রেখে দিব এই মিডিয়ামটিকে, অর্থাৎ স্থাপন করার পরে, স্থাপনের পরে যখন আমি ল্যাবে রেখে দিব, সেই ল্যাবে কয়েকটি কন্ডিশন ফুলফিল করতে হবে। এক হচ্ছে সেখানে তাপমাত্রা হবে 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। 2 নাম্বার, আলো হবে 3000 থেকে 5000 লাক্স। 3 নাম্বার, আর্দ্রতা হবে 50 থেকে
75%। খেয়াল করো, অর্থাৎ যখন তুমি রেখে দিবে ল্যাবে সেই স্থাপনকৃত টিস্যুতে মিডিয়ামের অভ্যন্তরে, দেন সেক্ষেত্রে কয়টি কন্ডিশন ফুলফিল করতে হবে ল্যাবে। তাপমাত্রা হবে 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আলো হবে 3000 থেকে 5000 লাক্স, আর্দ্রতা হবে 70 থেকে 75%, এবং সেখানে তোমাকে দৈনিক আলো এবং অন্ধকার এটা পর্যায়ক্রমে দিতে হবে। অর্থাৎ একটি উদ্ভিদ স্বাভাবিকভাবে যখন বেড়ে ওঠে তখন সেক্ষেত্রে তাকে আলো এবং অন্ধকার এটি পর্যায়ক্রমে দিতে হয়। ঠিক একইভাবে এই যে মিডিয়ামটিকে আমরা স্থাপন করলাম, এই যে এক্সপ্লান্টটিকে আমরা স্থাপন করলাম মিডিয়ামের অভ্যন্তরে, সেখানেও আমাকে আলো এবং অন্ধকার এই দুইটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। এবং বলা হয় যখন আমরা এই আলো এবং যখন আমরা এভাবে তাকে স্থাপন করব, যখন টিস্যুটিকে অন্ধকার এবং আলো এই দুটো অবস্থা দিতে হবে, সেক্ষেত্রে বলা হয় আমি 14 ঘন্টা দিতে হবে আলো এবং 10 ঘন্টা দিতে হবে অন্ধকার। যদি এই কন্ডিশনগুলো ফুলফিল করি তবেই দেখা যাবে কি সেই টিস্যুর যে কোষগুলো আছে সেই কোষগুলো ক্রমাগত বিভাজিত হবে। তাহলে টিস্যুর কোষগুলোর বিভাজন শুরু হবে। আর যখন টিস্যুর কোষগুলো বিভাজন শুরু হবে, কোষ বিভাজিত হয়ে সেটা পিণ্ডের মতো গঠন তৈরি করবে, আর পিণ্ডের মতো গঠনটিকে বলা হয় ক্যালাস। অর্থাৎ 5 নম্বর ধাপ হচ্ছে ক্যালাস সৃষ্টি। এটা আবার করে বলি, দেখো, যখন আমরা এই মিডিয়ামের মধ্যে শীর্ষস্থ ভাজক টিস্যুকে স্থাপন করলাম জীবাণুমুক্ত পরিবেশে, তখন এই সুনির্দিষ্ট তাপমাত্রা, সুনির্দিষ্ট আলো এবং আর্দ্রতায় আলো এবং অন্ধকারের কন্টিনিউয়াস যে ঘন্টা বা যে অংশটুকু রয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো যখন তুমি মেনটেন করবে, দেন টিস্যুর কোষগুলো ক্রমাগত বিভাজিত হবে এবং বিভাজিত হয়ে সে এটি পিণ্ডের ন্যায় কোষগুচ্ছের সৃষ্টি করবে, যাকে আমরা বলছি ক্যালাস। তাহলে ক্যালাসটা কি? অর্থাৎ টিস্যুর কোষগুলো বিভাজিত হয়ে পিণ্ডের ন্যায় যে গঠন সৃষ্টি করবে। আর বলি ক্যালাসটা হচ্ছে অবিভেদিত টিস্যু। অবিভেদিত টিস্যু অর্থাৎ এখানে কোন অংশটি মূল, কোন অংশটি কাণ্ড, কোন অংশটি পাতা আমরা তা বুঝতে পারি না। এজন্য বলা হয় ক্যালাস হচ্ছে একটি আনডিফারেন্সিয়েটেড টিস্যু। যখন ভাজক টিস্যুর কোষগুলো ক্রমাগত বিভাজিত হয়ে একটি কোষ পিণ্ডের সৃষ্টি করে। খেয়াল করো, যখন ভাজক টিস্যুর কোষগুলো কোথায়? মিডিয়ামে। কোষগুলো ক্রমাগত বিভাজিত হয়ে একটি কোষ পিণ্ডের সৃষ্টি করে, কিন্তু ওই কোষ পিণ্ডের কোন অংশটি মূল, কোন অংশটি কাণ্ড কিংবা কোন অংশটি পাতা তা বোঝা যায় না, তখন তাকে আমরা কি বলি? ক্যালাস বলি। যে ক্যালাসটি তৈরি হবে, দেখো, সেই ক্যালাস থেকে কয়েকদিন পরে মূলবিহীন কাণ্ড ও পাতাযুক্ত উদ্ভিদ সৃষ্টি হবে। অর্থাৎ প্রথমে ক্যালাসটি তৈরি হবে যেখানে তাকে আমরা মূল কাণ্ড পাতা বিভক্ত করতে পারি না, যাকে আমরা অবিভেদিত টিস্যু। ঠিক এই অবিভেদিত টিস্যু থেকে কয়দিন পরে কাণ্ড পাতাযুক্ত উদ্ভিদ সৃষ্টি হবে। এই জন্য বলে 6 নাম্বার পয়েন্টটি হচ্ছে কাণ্ড ও পাতাযুক্ত উদ্ভিদ, তবে মূল নেই। খেয়াল করো, মূল নেই। এরপরে বলছে কিন্তু মূল যদি না থাকে তাহলে সে পানি এবং খনিজ লবণ শোষণ করতে পারবে না। আমরা তো তাকে আজীবন এই মিডিয়ামের মধ্যে বড় করব না, পরবর্তীতে তাকে আমরা মাঠে লাগাবো, ফসল উৎপাদন করব। তখন বলা হয় এর পরবর্তীতে কি করি আমরা? এই কাণ্ড এবং পাতাযুক্ত উদ্ভিদ যখন তৈরি হয় তখন তাকে আমরা কেটে নিয়ে একইভাবে জীবাণুমুক্ত পরিবেশে কেটে নিব, এবং কেটে নিয়ে আমরা 7 নম্বর পয়েন্ট হচ্ছে
মূল সৃষ্টিকারী এটি মিডিয়ামে লাগাবো। অর্থাৎ এক্ষেত্রে মূল সৃষ্টির যে প্রয়োজন উপাদানগুলো রয়েছে সেই প্রয়োজনীয় উপাদানগুলো সমৃদ্ধ মিডিয়ামে আমরা উদ্ভিদটিকে স্থাপন করব। কি জন্য? যেন মূল তৈরি। খেয়াল করো, অর্থাৎ কাণ্ড পাতাযুক্ত যে উদ্ভিদটি আমরা পেলাম ক্যালাস থেকে, যেহেতু তার মূল নাই তাই আমরা তাকে মূল সৃষ্টির জন্য মূল সৃষ্টির একটি মিডিয়ামে স্থাপন করব। কারণ যদি মূল না থাকে উদ্ভিদটি পরবর্তীতে যখন আমরা মাঠে লাগাবো সেখান থেকে মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করতে পারলো না। এখন দেখো, যখনই তাকে আমরা মূল সৃষ্টিকারী মিডিয়ামে লাগালাম, আগে ছিল কাণ্ড এবং পাতা, এখন হয়ে গেল মূল। তাহলে এখন সে মূল প্লাস কাণ্ড আর রয়েছে পাতা, তার মানে এখন সে মূল কাণ্ড পাতা বিশিষ্ট এটি সম্পূর্ণ উদ্ভিদ হয়ে গেল। আর যখনই সম্পূর্ণ উদ্ভিদ হয়ে গেল দেন দেখো, তাহলে এখানে হচ্ছে ঘটনা ঘটছে এভাবে, যখন আমরা ক্যালাস পেলাম সেই ক্যালাসের ছবিটা হচ্ছে এভাবে, ক্যালাসের ঘটনা ঘটছে এভাবে। অর্থাৎ ওখানে টিস্যুগুলো থাকবে আনডিফারেন্সিয়েটেড, বোঝা যাবে না কোনটি মূল কোনটি কাণ্ড, অবিভেদিত টিস্যু। তারপর সেখান থেকে তৈরি হবে কাণ্ড এবং পাতাওয়ালা উদ্ভিদ, যার মূল থাকবে না। একে আমরা অনেক সময় মুকুল চারাও বলতে পারি, যার মূল নেই, কাণ্ড এবং পাতা আছে। তার পরবর্তীতে এই উদ্ভিদটিকে আমরা কেটে নিয়ে, এখান থেকে কেটে নিয়ে কোথায় লাগালাম? মূল সৃষ্টিকারী উদ্ভিদ মিডিয়ামে লাগালাম। দেখো, যখনই তাকে আমরা মূল সৃষ্টিকারী মিডিয়ামে লাগালাম তখনই সেখান থেকে তৈরি হলো মূল যুক্ত উদ্ভিদ। আমরা একটু মূল দিয়ে দিই। আর যখনই মূল তৈরি হলো তাহলে এই মুহূর্তে সে মূল, কাণ্ড এবং পাতাওয়ালা একটি সম্পূর্ণ উদ্ভিদ হয়ে গিয়েছে। দেন আমরা এই উদ্ভিদগুলোকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে, অর্থাৎ মিডিয়াম থেকে তুলে নিয়ে গিয়ে 8 নাম্বার যে ধাপটি, তাকে আমরা এখন টবে লাগাবো, টবে চারা লাগাবো। কেন? খেয়াল করো, যদি আমি এখন এই উদ্ভিদটিকে সরাসরি মাঠে লাগাই, যেহেতু এটা একটি ইনভিট্রো পদ্ধতিতে আমরা তাকে আবাদ করেছি, সম্পূর্ণ রূপে জীবাণুমুক্ত পরিবেশে এবং নিয়ন্ত্রিত তাপমাত্রা আর্দ্রতার মধ্যে, আলোর মধ্যে, সেক্ষেত্রে যদি তাকে আমরা এখন সরাসরি মূল তৈরি হবার পর যদি সম্পূর্ণ উদ্ভিদ মাঠে লাগাই, সে সঙ্গে সঙ্গে মারা যাবে। সুতরাং বলছে তাকে আমরা অ্যাডাপ্ট করার জন্য, অভিযোজিত বা খাপ খাইয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে। সেজন্য তাকে আমরা প্রথমে মূল সৃষ্টিকারী মিডিয়াম থেকে তুলে টবে লাগাবো। কেন? দেখো, টবে লাগালে আমরা ছায়া রাখবো, এরপর একটু রোদে দিব, এবং ছায়া রোদ, প্রথমে ছায়া রাখবো, দেন কিছুক্ষণ ছায়া কিছুক্ষণ রোদে, আস্তে আস্তে তাকে আমরা অভিযোজিত করব প্রাকৃতিক পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য। আর যদি আমরা দেখি সে প্রাকৃতিক পরিবেশে খাপ খাইয়ে নিয়েছে, সবার শেষে সে গাছটিকে টব থেকে তুলে আমরা মাঠে লাগাবো, মাঠে চারাটি লাগাবো। তবে বলা হয় এই যে মিডিয়াম থেকে তুলে যে টবে লাগালাম, টব থেকে যে মাঠে নিয়ে গেলাম, এই সময়টি উদ্ভিদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কয়েকদিন, ইভেন ফাইনালি কোন কোন ক্ষেত্রে বছর লেগে যেতে পারে। এটা ডিপেন্ড করবে উদ্ভিদটি কত দ্রুত তার বাইরের পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারছে। যদি সবগুলো ধাপ আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি তাহলে আমরা আশা করতে পারি এই যে উদ্ভিদটি বড় হবে সেখান থেকে আমরা মাতৃ উদ্ভিদের ন্যায় ফলন পাবো বা ফল পাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি আমাদের কৃষিকাজের পদ্ধতি, যার মধ্যে মূলত যে পয়েন্টগুলো ছিল একটু মনে করিয়ে দিই। 1 নাম্বার ছিল এক্সপ্যান্ড নির্বাচন, 2 নাম্বার ছিল মিডিয়াম প্রস্তুতি, 3 নাম্বার ছিল মিডিয়ামকে জীবাণুমুক্ত করো, তারপর ছিল মিডিয়াম এক্সপ্যান্ড স্থাপন, স্থাপন শেষে
সে এই কন্ট্রোল পরিবেশ দিলে, জীবাণুমুক্ত পরিবেশ স্থাপন করার পর শীর্ষ ভাজক টিস্যুকে সে তৈরি করবে ক্যালাস, যেটা হচ্ছে অবিভেদিত টিস্যু। সে ক্যালাস থেকে তৈরি হবে কাণ্ড পাতাযুক্ত উদ্ভিদ, যার মূল থাকবে না। পরবর্তীতে তাকে আমরা মূল সৃষ্টির মিডিয়ামে যখন দিব, তখন তার মূল তৈরি হবে এবং সে মূল কাণ্ড পাতা বিশিষ্ট সম্পূর্ণ উদ্ভিদ হবে। পরে সে উদ্ভিদটিকে তুলে নিয়ে আমরা টবে লাগাবো, ছায়া এবং রোদের মধ্যে আস্তে আস্তে সমন্বয় ঘটাবো, ছায়াতে রোদে অল্টারনেট রাখবো, অভিযোজিত করবো। যখনই সে প্রাকৃতিক পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার মতো যোগ্যতা অর্জন করবে বা অভিযোজন ক্ষমতা অর্জন করবে, দেন তাকে আমরা মাঠে লাগাবো। এবং পরবর্তীতে আশা করব উদ্ভিদ থেকে নতুন যে গাছ, এই টিস্যু থেকে যে চারাটি হয়েছে সেটি থেকে আমরা মাতৃ উদ্ভিদের ন্যায় ফলন পাবো, বা এই উদ্ভিদটি সে মাতৃ উদ্ভিদ সমগুণ সম্পন্ন হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 5টা ক্লাসে শেষ করেছি টিস্যু কালচারটি। তোমরা সবগুলো ক্লাস যদি ধারাবাহিকভাবে লিখো, তাহলে তোমাদের পুরো টপিকটা শেষ হয়ে যাবে। এবং আশা করছি এই টপিক পরীক্ষায় যদি আসে আমরা লিখতে পারবো। যদি পরীক্ষায় বর্ণনা আসে, আমরা এত লিখতে পারবো না, ধাপগুলো লিখবো, ছবি আঁকবা, সামান্যের বর্ণনা লিখবো। আর যদি ধাপগুলো আসে তো ধাপগুলো লিখে দিয়ে ছবি এঁকে দিলে হয়ে যাবে। তো আশা করছি এই প্রশ্নটা আসবে মূলত আসলে 3 নাম্বারের জন্য। আশা করছি তোমরা ইনশাল্লাহ পারবো আমরা সবাই লিখতে, এবং তোমরাও পারবে। তো আজকে পর্যন্তই, ভালো থেকো, আসসালামু আলাইকুম।